জন্য। খাদ্য ও কৃষি সংস্থা এফএওর তথ্যমতে বিশ্বে ঔষধি গাছের সংখ্যা 50,000-এরও বেশি। গ্রাম বাংলার মানুষ এখনও ঘরোয়া চিকিৎসার কাজে নানান ধরনের গাছগাছড়ার ব্যবহার করে। যুগ যুগ ধরে প্রচলিত এই ব্যবস্থা কিন্তু বেশ কার্যকর হিসেবে প্রমাণিত। আমলকি, হরিতকি, বহেরা, নিম, নিশিন্দা, বাসক, অর্জুন, থানকুনি, শেফালি, জবা, পুদিনা প্রভৃতি উদ্ভিদ মানুষ চিকিৎসার কাজে ব্যবহার করে আসছে। কিন্তু আমরা অনেকেই না জানার কারণে বা সেই উদ্ভিদের গুণাবলী সম্পর্কে না জানার কারণে সেই উদ্ভিদগুলো ব্যবহার করতে পারছি না বা সেগুলো সম্পর্কে আমরা ভালোভাবে জানছি না। সেজন্যই আমাদের আজকের কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষির কথার বিষয় ঔষধি গাছের গুণাগুণ ও ব্যবহার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ এবং আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ আশরাফুজ্জামান, অধ্যাপক, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এবং আপনার কথা শোনার জন্য। বেতারে অনেক অনেক শ্রোতা এবং কৃষক ভাই বোনেরা কিন্তু অপেক্ষা করছেন। এবং প্রিয় শ্রোতা, আপনারা যারা যুক্ত আছেন আমাদের সাথে, আপনাদের জানিয়ে রাখি এই অনুষ্ঠান ময়মনসিংহের FM 92 মেগাহার্জের পাশাপাশি আপনি একই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ময়মনসিংহের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে এবং বাংলাদেশ বেতার অ্যাপে। এছাড়া অনুষ্ঠান চলাকালীন যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেক্ষেত্রে আপনি আমাদের সাথে সরাসরি ফোনে যুক্ত হতে পারেন। আমাদের ফোন করতে 013-0803-6189। আমি আবারও বলছি 013-0803-6189 এই নাম্বারে ফোন করতে পারেন এবং আমাদের বিশেষজ্ঞ আলোচক আপনার সেই প্রশ্নটির উত্তর করবার চেষ্টা করবেন। স্যার, আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে যে বিষয়টি আছে ঔষধি গাছের গুণাগুণ এবং ব্যবহার। আমরা স্যার ঔষধি গাছ বলতে সাধারণত সেই গাছগুলোকে বুঝি যে গাছ আমাদের রোগের নিরাময় করে বা গাছের মধ্যে যে গুণাবলী রয়েছে। এছাড়া স্যার ঔষধি গাছ বলতে আসলে কোন গাছগুলোকে বোঝায়, এর বৈজ্ঞানিক কোনো সংজ্ঞাও থাকলে স্যার। আসলে ঔষধি গাছ বলতে আমরা সেই গাছগুলোকেই বুঝি যেগুলার মূল, তার পাতা, বাকল, তার ফল, এমনকি কোনো কোনো গাছের বীজ বিভিন্ন রোগ নিরাময়ে বা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এবং প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। সেই গাছগুলোকে আমরা ঔষধি গাছ আমরা বলে থাকি আমরা। জি স্যার, খুব চমৎকার করে আমাদেরকে বলছিলেন যে ঔষধি গাছ বলতে কোন গাছগুলোকে বোঝায়। অর্থাৎ আমরা গাছের, আপনি স্যার খুব দারুণ একটা অংশ যোগ করলেন, পাতায় শুধু নয় মূল বা কাণ্ড বা বিভিন্ন অংশ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে স্যার আমাদের আশেপাশে তো অনেক গাছই থাকে, কিছু বনজ থাকে, কিছু ফলদ গাছ থাকে। যে ঔষধি গাছগুলো রয়েছে সেগুলো চেনার কোনো বিশেষ বৈশিষ্ট্য কি আছে? আসলে ঔষধি গাছ এমনিতে কিছু গাছের বৈশিষ্ট্য আমরা, কমন কিছু বৈশিষ্ট্য আমরা জানি। সেটা হলো যে গাছের স্বাদের ক্ষেত্রে হয়, আবার তার কিছু গন্ধের ক্ষেত্রে দেখা যায়। যেমন অনেক গাছ ঔষধি গাছ যেগুলো আছে তার মধ্যে গন্ধ একটু ঝাঁঝালো গন্ধ থাকে, অনেক সময় দেখা যায়। আর স্বাদের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু গাছ বেশিরভাগ ক্ষেত্রে তিতা হয় বা তেতো হয় এবং কিছু কিছু আছে কষ্টে ভাব হয়। এটা তার স্বাদের ক্ষেত্রে এরকম দেখা যায়। আর কিছু গাছ মিষ্টি মতো হয়। এটা মানে ওভারঅল একটা তার চেনার জন্য। কিন্তু আর তার জি, আমরা স্যার একটা ফোন নিয়ে নিতে পারি। জি, প্রিয় শ্রোতা, কে আছেন আমাদের সাথে? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় শ্রোতা, আপনার প্রশ্নটি করুন। জি, প্রিয় শ্রোতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যুক্ত থাকুন আমাদের সাথে। অবশ্যই অনুষ্ঠানের কোনো এক পর্যায়ে আমাদের বিশেষজ্ঞ আলোচক আপনার প্রশ্নটির উত্তর করবেন। স্যার, আমরা যেখানে ছিলাম, চেনার যে বৈশিষ্ট্যগুলো আপনি বলছিলেন স্যার, সেটা আপনি স্বাদ গন্ধ নিয়ে বলছিলেন।
বলছেন যে এটা অনেকটা স্বাদ তিতা হয় বা তেতো হয় বা একটু কষ্টে ভাব হয়, আর অনেক সময় গন্ধ অনেক সময় ঝাঁঝালো গন্ধের হয়, আর কিছু আছে সুগন্ধি। তো আমরা অধিকাংশ গাছে একটু এটা এক ধরনের সুগন্ধ থাকে বা ইয়া পাওয়া যায় গাছে, এটা তার ওষুধি গুণাগুণ সম্পর্কে দেখা যায়। জি স্যার, আমরা স্যার আরো একটি প্রশ্ন কিন্তু নিতে পারি। জি প্রিয় শ্রোতা, কে আছেন আমাদের সাথে? জি ওয়ালাইকুম সালাম। জি প্রিয় শ্রোতা, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো ওই যে নিম নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজলে কোনো সমস্যা হবে কিনা? জি প্রিয় শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যুক্ত থাকুন আমাদের সাথে, অবশ্যই অনুষ্ঠানের যে কোনো পর্যায়ে আপনি আপনার প্রশ্নটির উত্তর জেনে নিতে পারবেন। স্যার, আপনি চেনার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বলছিলেন। আমরা জানলাম যে স্বাদ, গন্ধ, এই বিষয়গুলো দিয়ে আমরা কিন্তু চিনতে পারি। স্যার, এরপরে যে বিষয়গুলো রয়েছে, যে আশেপাশে তো অনেক ঔষধি গাছ থাকে এবং সেই গুণাবলীগুলো নিয়ে আমরা জানবো। তবে আরো কিছু প্রশ্ন কিন্তু স্যার আমরা নিতে পারি, কারণ আজকের বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করছেন। জি প্রিয় শ্রোতা, কে আছেন আমাদের সাথে? আপনার নাম বলে প্রশ্নটি করুন। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি তারাকান্ত থেকে বলছিলাম, মোহাম্মদ জানামুল হক। জি জি প্রিয় শ্রোতা, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো যে দেশি নিম গাছ আছে না, জি দেশি নিম গাছের এটা কি উপকারিতা আসে? জি প্রিয় শ্রোতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজকে শ্রোতা বন্ধুরা আমাদেরকে অনেক প্রশ্ন করছেন এবং আজকের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি শুধুমাত্র কৃষক ভাই বোনদের জন্যই নয়, সাধারণ শ্রোতা যারা আছে তাদেরও কিন্তু অনেক আগ্রহ আছে স্যার এই বিষয়টি নিয়ে। স্যার, আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাই। আমরা জানলাম ঔষধি গাছ বলতে আমরা কোন গাছগুলোকে বুঝি এবং এটার চেনার বৈশিষ্ট্য নিয়ে। এখন স্যার আমরা গাছের গুণাবলী সম্পর্কে যদি একটু যাই, কোন গাছ কোন রোগ প্রতিকারে কাজ করে। ইতিমধ্যে কিছু শ্রোতা আমাদের নিম গাছ নিয়ে অনেক প্রশ্ন করেছেন। স্যার, আপনি আমাদেরকে যদি এই গুণাবলী দিকগুলো সম্পর্কে বলতেন। জি, আমি কিছু কিছু গাছের, আমি কমন কিছু গাছের কথা বলি যে গাছগুলো আমাদের কৃষক ভাইরা সহজে চিনতে পারবে বা আমাদের শ্রোতা যারা তারা চিনতে পারবে। সেটা হচ্ছে আমাদের গাছগুলো, আমরা জানি যে আমাদের গাছগুলা তাদের কিছু গাছ হয় বড় গাছ হয়, যে বৃক্ষ বলি আমরা, কিছু গাছ হচ্ছে মাঝারি সাইজের হয়, এগুলাকে আমরা গুল্ম বলি, আর কিছু হচ্ছে আমাদের ইয়া জাতীয় তৃণ জাতীয় গাছ হয়। এখন বড় গাছের মধ্যে একটা বাড়িতে যেটা কৃষক ভাইরা খুব সহজেই চিনবেন এবং বাড়ির আশপাশ থাকে, তার মধ্যে একটা গাছ হলো নিম, যেটা ইতিমধ্যেই দুজন শ্রোতা প্রশ্ন করেছেন নিম গাছ সম্পর্কে। একটা বাড়িতে কি কি গাছ থাকবে সেটা যদি আমি একটু বলি, আমি একটা গাছ থাকতে পারে, তার মধ্যে একটা হলো নিম গাছ থাকতে পারে, একটা এবং সজনা গাছ থাকতে পারে, বেল গাছ থাকতে পারে, এরপরে হলো আমলকি গাছ থাকতে পারে। বড় গাছের মধ্যে যে এটা অর্জুন গাছ থাকতে পারে একটা বাড়িতে। তো এখন এই গাছগুলার মানে বহুল ব্যবহার আমরা জানি। তা আমরা নিম গাছের কথা যে কথা বলতেছিল, যে আমরা জানি নিম গাছটা খুবই তিতা হয় তার, এবং নিম গাছের তার ব্যবহারের মধ্যে একটা, যেটা আগে যে একজন প্রশ্ন করছিলেন শ্রোতা, যে হ্যাঁ এটা যদি দাঁত মাজা হয় তার দাঁতে মারি শক্ত হয়, এবং দেখা যায় তার এবং এটা পাতা যে তিতা রস যেটা থাকে সেটা তো অনেকে দেখা যায় যে কৃমি রোগের জন্য মানে রস বেশি ব্যবহার করে। আর যে এই নিম গাছের আসলে ব্যবহার অনেক, তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এবং এটাকে 21 শতকের বৃক্ষ বলা হয়েছে এটাকে। মানে এই গাছটাই এতই মূল্যবান একটা গাছ, যেটা বলা হচ্ছে 21 শতকের বৃক্ষ। এবং এই যে গাছের মধ্যে আরেকজন প্রশ্ন করছেন যে আসলে দেশি নিম, হ্যাঁ নিমের মধ্যে একটা আছে গোড়া নিম বলে, একটা আছে আমাদের দেশি নিম বলে। তো এই দেশি নিম যেটা আমাদের, এটা অনেক উপকারী। আমরা জানি যে এটার গাছের বাকল এবং পাতা দুইটা যদি আমরা ছাই হিসাবে ইউজ করি, যেমন মনে হচ্ছে নিমের মাজন বলি আমরা, ছাই হিসাবে ইউজ করে। কেউ সরাসরি ডাল ভেঙে তার মাজন হিসাবে সে ব্যবহার করে, দুইভাবেই করতে পারে এটাকে। এটা দাঁতের মাড়ির জন্য উপকার হবে, এবং তার এটা অনেক সময় সে পেটের অসুখের জন্য এটা খুবই উপকারী। আরেকটা গাছ বলতেছিলাম আমি, যে বেলের কথা বলতেছিলাম। বেল এইটা খুবই উপকারী একটা গাছ। একটা বাড়িতে মানুষ যদি থাকে সেটা ফল হিসাবে সে ব্যবহার করতে পারে। এটা পাকা ফল যেটা, সেটা আমরা জানি যে এটা পেটের অসুখে খুবই কার্যকরী।
কারো যদি ইয়া হয় মানে কেউ কোষ্ঠকাঠিন্য সে দূর করে, এবং এটা বেলের শরবত হিসেবে খাওয়া যায়, ভিতরে যে হলুদ যে অংশটা থাকে শরবত হিসেবে খাওয়া যায়। আর কাঁচা বেল বা কচি বেল সেটাকে অনেক সময় দেখা যায় ছোট ছোট পিস করে এবং সেটা শুকানো হয়, যেটাকে যারা আয়ুর্বেদিক অনেক দোকান আছে যেগুলো নাকি যারা এই যে ওষুধি গাছ বিক্রি করে তাদেরকে অনেক সময় বেলের শুটকি বলে, হ্যাঁ সেটা পাওয়া যায়। সেটাও যেহেতু এটা অনেক তিতা হয়, আবার সেই ইয়াতে কৃমিনাশক হিসেবেও সেটা ব্যবহার করে। আরো অনেক গুণাবলী আছে সেই বেলের মধ্যে। একটা বাড়িতে একটা বেল আছে, একটা বেল বাড়িতে থাকতেই পারে, এবং সেটা খুবই উপকারী ফল হিসাবে তার এবং তার ইয়া হিসাবে। জি স্যার, আমরা আরো শুনবো। আমরা একটা প্রশ্ন নিতে পারি। প্রিয় শ্রোতা, কে যুক্ত আছেন আমাদের সাথে? আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম সালাম। জি প্রিয় শ্রোতা, আপনার প্রশ্নটি করুন। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমান সময়ে ঔষধি গাছ খুব বিলুপ্তির পথে, এটাকে আমরা যদি বাড়ির আশপাশে অথবা ছাদে সংরক্ষণ করতে যাই তো আসলে কিভাবে করতে হবে আপনাদের ব্যাপারে একটু জানাবেন। জি প্রিয় শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। স্যার আছেন আমাদের সাথে আপনাদের এই প্রশ্নগুলো উত্তর করবার জন্যই, কিন্তু আপনাদেরকে নিয়ে, আপনাদের সাথে নিয়ে, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। স্যার, আপনি গুণাবলী নিয়ে কথা বলছিলেন। আমরা নিম এর গুণাবলী জেনেছি, আমরা বেলের গুণাবলী সম্পর্কেও জেনেছি স্যার। তেমনি একটা গাছ হলো সজেনা। ইদানিং এটা খুবই একটা বলবো যে ব্যাপক আলোচিত একটা গাছ। এটার একটা তার যে সবজি হিসাবে ইউজ করে, আমরা যে সজনা যে ফলটাকে সবজি হিসাবে আমরা খাই। আর তার পাতা যেটা ইদানিং দেখা যায় যারা নাকি বাণিজ্যিকভাবে চাষ করছে এবং পাতাকে ড্রাই করে মানে করে এবং সেই পাউডার ফর্মে এবং বাজারজাত করছে, অনেক কাছে সেই ইয়াতে পানিতে মিশে, সেই পাউডার কিছু পানিতে মিশে, ইভেন অনেক দেখা যায় অনেক তরকারির সাথেও একটু একটু সেই সজনে পাতার সে গোড়া সে অ্যাড করে দিচ্ছে। এতে তার এটার অনেক গুণাবলী রয়েছে। এখন সজনাটাও এটা মানে খুবই স্বীকৃত। অনেকে আবার যে সজনা পাতা সরাসরি শাক হিসাবে খায়, এই যে শাক হিসাবে খায়, তার শরীরে অনেক রোগের জন্য তার এটা খুবই উপকারী। জি স্যার, আমরা আরো একটি প্রশ্ন নিতে পারি। প্রিয় শ্রোতা, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি হালিমাতুল সাদিয়া বলছিলাম। আমার একটা প্রশ্ন হচ্ছে যে ঔষধি গাছগুলোর কি কোনো সাইড ইফেক্ট আছে কিনা? জি প্রিয় শ্রোতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। স্যার, আমরা সজনে নিয়ে জানছিলাম। জি, এখন দেখা যায় অনেকে বাণিজ্যিকভাবে চাষ করতেছে সজনা। আমরা জানি পাহাড়ি এলাকাতে ইদানিং খুব চাষ হচ্ছে সজনা, এবং সেটা পাতাকে বিভিন্নভাবে ব্যবহার করতেছে পাউডার ফর্মে, এবং অনেক লম্বা সময় বছরের যে কোনো সময় সে ব্যবহার করতে পারে। আর এছাড়া আমলকি, আমরা জানি আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয় যে ত্রিফলা বলে, আমলকি, হরিতকি, বহেরা। এখন কমপক্ষে হরিতকি এবং এই বহেরা কারো বাসা না থাকলেও একটা আমলকি যদি থাকে, আমরা জানি এটাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, এবং এটা ফলটা অনেকটা খাওয়ার সময় একটু কষ্টের ভাব থাকে, কিন্তু খাওয়ার পরে পানি খেলে পানিটা আবার মিষ্টি মনে হয়, এবং এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, অ্যাসিডিটি নিরাময়ে কাজ করে, এবং অনেক ওষুধ দেখা যায় এখন এই আমলকিও অনেক অ্যান্টি অক্সিডেন্ট বা আরো কিছু রোগের জন্য তার ক্ষত সারাতে ইউজ করে, যখন শুকানোর জন্য, ঘাস শুকানোর জন্য এত মানুষ আমলকি সেই ভিটামিন সি যুক্ত খাবার সে ব্যবহার করে। এই বড় জাতীয় গাছ অর্জুন, আমরা জানি যে অর্জুন গাছ দেখা যায়, যে বলেন যে উপকারী গাছের ছাল থাকে না, অর্জুন গাছ দেখলে দেখাতে চিনার উপায় হইলেও গাছের কোনো ছাল থাকবে না। এটার বাকলটা ব্যাপক হারে মানুষ ব্যবহার করে, তারা যে বিভিন্ন রোগ সারাতে অর্জুন গাছকে ব্যবহার করে। এই গাছগুলো কৃষক বা আমরা যে কোনো মানুষই বাড়ির আঙ্গিনাতে সহজেই আমরা রাখতে পারি। তার সাথে আরেকটা গাছ আমরা বলতে পারি পেঁপে গাছ। পেঁপে এটা আমরা জানি যে পেঁপেটা আমরা জানি যে হজম শক্তি বৃদ্ধিতে ব্যবহার করা হয়, এবং পেঁপে কাঁচা সবজি হিসেবে যেরকম ইউজ করা হয়, পাকা ফল হিসেবে পেঁপে তার জুড়ি নাই। এটা আমরা জানি এখন বাণিজ্যিকভাবে এটা চাষ হয়। আমরা আরো কিছু প্রশ্ন নেই। জি প্রিয় শ্রোতা, কে যুক্ত আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি নালিতাবাদ থেকে বলছিলাম। আচ্ছা, যে ঔষধি গাছ সম্বন্ধে আলোচনা করা হচ্ছে যে ডায়াবেটিক্স রোগীদের জন্য ঔষধি গাছের কোন কোন গাছ কি কোন উপকার আছে কিনা?
জি, প্রিয় শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পুরো অনুষ্ঠান জুড়ে যুক্ত থাকুন আমাদের সাথে, শুনতে থাকুন আমাদের প্রিয় আয়োজন। স্যার, আপনি আসলে অনেকগুলো গাছের গুণাবলী নিয়ে আমাদেরকে বলেছেন, বা এভাবে বলতে গেলে হয়তোবা পুরো অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তাও হয়তোবা এত এত ঔষধি গাছ এবং এত গুণাবলী রয়েছে, শেষ করা যাবে না। এবং এর মধ্যে কিন্তু আমাদের দর্শকদের অনেকগুলো প্রশ্নও জমা হয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে শুনবো। তবে স্যার, এত গুণাবলী শোনার পর আমার কাছে মনে হচ্ছে যে গাছের এত গুণাবলী, সেই গাছ তো অবশ্যই দামি হবে। তো অনেকের একটা মনে প্রশ্ন থাকে, ঔষধি গাছ মানেই অনেক দামি দামি গাছ কিনা। এইটা আসলে একটা ভিন্ন জিনিস না। ঔষধি গাছ সব গাছ দামি গাছ না। আমাদের বাসার চারপাশে অনেক ঔষধি গাছ পাওয়া যায়, এমনকি রাস্তার পাশেও দেখা যায় যেটা ঔষধি গাছ আমরা জানি, কয়েকটা দু একটা নাম বললে বোঝা যাবে। যেমন বাসক অনেক ঝাড় জঙ্গলে পাওয়া যায়, এবং বাসকের ইদানিং তার চাহিদা এত বেশি আমরা জানি। বাসক টি, এবং দেখা যায় যে বাসকের সর্দি কাশি, যাদের নাকি শুষ্ক কাশি থাকে, সেটাকে নিরাময়ের জন্য বাসকের সিরাপ ব্যবহার করে। এবং এটা ইদানিং যে নাকি এলোপ্যাথিক ঔষধ প্রস্তুতকারী যে এগুলো আছে, কোম্পানিগুলো আছে, স্কয়ার এবং বেসিমকো বা এই যে একমি, তারাও আজকে এই ওষুধি গাছের দিকে চলে যাচ্ছে, এবং এই বাসকের তারা হার্বাল তারা বানাচ্ছে, সিরাপও বানাচ্ছে। এটা অথচ ঝাড় জঙ্গলে পাওয়া যায়, খুব দামি গাছ না এটা। তেমনি ভাবে আরো অনেক গাছ আছে রাস্তার পাশে, আমাদের বাড়ির চারপাশে দেখা যায়। দুর্বা একটা গাছ, এটা তো সব জায়গাতে পাওয়া যায়, দুর্বা গাছ। বনাদা, সেটা অনেক ঝাড় জঙ্গলে দেখা যায়। তেলাকুচা, যারা একজন প্রশ্ন করছিল যে ডায়াবেটিস রোগের জন্য তেলাকুচা, সেটাও আমরা ব্যবহার করতে থাকি। তেলাকুচা এটা তো জঙ্গলেই হয়। তো এই জন্য ওষুধি গাছ মানে দামি গাছ এরকম না, যে মানে খুব সহজলভ্য গাছ দেখা যায়, সহজলভ্য। স্যার, চমৎকার ভাবে উত্তর করছিলেন। আমরা আরো গাছ সম্পর্কে জানবো, এবং আশেপাশে যে গাছগুলো পাওয়া যায় সেই বিষয়গুলো আপনি বলছিলেন। আমরা ময়মনসিংহ অঞ্চলের আশেপাশে সে কোন গাছ পাওয়া যায় সেই বিষয়গুলো সম্পর্কেও জানবো। তার আগে স্যার আরো কিছু প্রশ্ন নিতে পারি আমরা। প্রিয় শ্রোতা, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। কে আছেন আমাদের সাথে? প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি তারাঘাট থেকে বলছিলাম। জি জি, বলুন। একটা স্যারের কাছে প্রশ্ন করতে চাইছিলাম। জি হ্যালো, জি, আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটা বললো যে আমরা যে লাল শাক বা পালং শাক যে আমরা ভাতের সাথে ব্যবহার করি, জি, ঠিক এরকম ভাবে যদি আমরা যে নিম গাছের পাতা যদি আমরা ভাতের সাথে ব্যবহার করি, যে আমাদের কি উপকার হতে পারে? জি, প্রিয় শ্রোতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে যুক্ত থাকুন, অবশ্যই এই প্রশ্নের উত্তর আপনি পাবেন। স্যার, আপনি অনেকগুলো গাছ সম্পর্কে আমাদের বলছিলেন, আশেপাশে যেগুলো পাওয়া যায় সে বিষয়ে তথ্য দিচ্ছিলেন। ময়মনসিংহ অঞ্চলে, বা আমরা জানি যে কিছু গাছ হয়তো অঞ্চল ভেদেও থাকতে পারে, ময়মনসিংহ অঞ্চলে কোন গাছ বেশি বেশি জন্মায় সেই বিষয়টি নিয়ে যদি বলতেন। এটা আসলে ময়মনসিংহ অঞ্চলে কিছু গাছ দেখা যায়, যেমন রাস্তার পাশে যে অনেকগুলো গাছে থাকে এই অঞ্চলে হয়, মানে যেগুলো একটু, যেমন ইতিমধ্যে আমি যে গাছটার নাম বললাম যে বাসক, এটা এই এলাকাতে অনেকে দেখা যায়। এছাড়াও একটা গাছ আছে বলে শেওড়া বা মোটকিলা বলে, এটা ঔষধি গুণ সম্পন্ন গাছ। এটা এই এলাকার মানে সব জায়গাতে দেখা যাবে, একটু যে মানে যেখানে একটু উঁচু জায়গা সেখানে দেখা যায়। আর হচ্ছে যে আরো কিছু এই এলাকাতে আরো গাছ, অধিকাংশ গাছ যে আছে যেগুলো থাকে আসলে এগুলো সারা দেশেই হওয়ার মতো গাছ। এই এলাকায় বেশি জন্ম এরকম যে কয়েকটা গাছের কথা বললাম, এগুলো এই এলাকাতে বেশি পাওয়া যায়। জি স্যার, আপনি খুব চমৎকার করে বলছিলেন। আমরা কিন্তু অনেকগুলো বিষয় জানতে পারলাম, যে কিভাবে আমরা ঔষধি গাছ চিনতে পারি এবং ঔষধি গাছের কোন গুণাবলীগুলো রয়েছে। স্যার, অনেক শ্রোতা আমাদেরকে কিন্তু প্রশ্ন করেছেন, তারা আসলে জানতে চেয়েছেন। একজন শ্রোতা হাসিবুল ইসলাম জলঢাকা নীলফামারী থেকে, তিনি একটি বিষয় জানতে চেয়েছেন যে বর্তমানে ঔষধি গাছগুলো বিলুপ্তির পথে, এবং সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে এটিকে যদি চাষাবাদ করতে চাই বাড়ির ছাদে বা বাড়ির আঙিনায়, সেক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? ধন্যবাদ। যে শ্রোতার এই প্রশ্নের উত্তর আমি বলতে চাই, আসলে ভালো একটা কথা বলছে যে ঔষধি গাছ বিলুপ্তি হয়ে যাচ্ছে। তার একটা কারণ, এবং আগে জানতে হবে বিলুপ্তি কেন হচ্ছে। একটা কারণ হলো যে একটা ওষুধি গাছে সব অংশ যে ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এমন না। হয়তো তার একটা গাছের এই গাছে পাতা দরকার, কিন্তু যে নাকি যারা কবিরাজ তারা যে কাজটা করে, তারা পুরা গাছটাই জঙ্গলতে তুলে নিয়ে আসে। দেখা যায় যে তার আর পরবর্তী যে তার বংশবিস্তার হবে সেই অংশটা রেখে আসে না। একটা গাছে ফল দরকার, ফল পর্যন্ত যেতে পারে না। তো অনেক গাছের মূল দরকার, টোটাল গাছটা সে জঙ্গলতে তুলে নিয়ে আসে। এই জন্য দেখা যায় যে প্রাকৃতিকভাবে অনেক গাছ হারিয়ে যাচ্ছে, অনেক গাছ পাওয়া যাচ্ছে না।
তো এইটা একটা ব্যাপার। হ্যাঁ, আমরা এখন যারা ইদানিং অনেকে ওষুধি গাছ সম্বন্ধে যথেষ্ট সচেতন। আমরা জানি নাটোরের কিছু গ্রাম আছে, ওষুধি গ্রাম আছে, তারা এই কিছু গাছকে বাণিজ্যিকভাবে চাষ করতেছে। যেমন আমরা জানি যে অ্যালোভেরা, এবং তার বাণিজ্যিকভাবে চাষ করে শিমুলের মূলটা অনেক রোগের কাজে তারা ব্যবহার করে, এবং শুধু এবং চারা গাছ, বীজ থেকে চারা গাছ মতো করে, তারপর তারা এটাকে যে তারা হারভেস্ট করে নেয়, তারা সেল দেয়। কালো মেঘ, আগে যেটা বলতেছিলাম, খুবই দামি একটা ওষুধি গাছ, এবং রাস্তার পাশে হয়ে থাকে, আগাছার মতো হয়ে থাকে কালো মেঘ। সেই কালো মেঘটা দেখা যায় এতে পাওয়া যায়, সব জায়গাতে পাওয়া যায়, রাস্তার পাশে পাওয়া যাবে, সেটাও তারা এইটা হারভেস্ট করে রাখে, এবং সজনা হারভেস্ট করে রাখে। এই জন্য ওষুধি গাছ আমাদের বাড়ির আশপাশ যেটা করতে পারি, যেমন আমি বলি যে আদা, এটা অত্যন্ত দামি একটা ওষুধি গাছ। আদা, হলুদ, এবং মাটির নিচে যেগুলো, তার মধ্যে হলে আদা, হলুদ, এবং এই যে রসুন, যেটা আমরা জানি উচ্চ রক্তচাপ কমাতে রসুনের কোনো বিকল্প নাই, এটা ব্যাপক ব্যবহার করা। এবং ইদানিং মানুষের সচেতনতা বাড়ছে, অনেক দেখা যায় ভোরবেলা সে রসুনের একটা কোয়া সে এমনিতে সে খাচ্ছে, এবং অনেকে যারা নাকি শরীরে ওজন বেশি, তার ওজন কমাইতেও এই ব্যবহার আছে। হ্যাঁ, উচ্চ রক্তচাপকে কমায়। তো এই জন্য যে তাদের যেমন বাড়ির ছায়াযুক্ত স্থান, যেখানে অন্য কোনো গাছ হতে হবে না, সেখানে আদা হবে, সেখানে হলুদ হবে। এবং হলুদ আমরা জানি যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিসেপটিক, তাদের অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টিসেপটিক। হলুদ, আদা, এগুলো ছায়াযুক্ত জায়গা তো তাদের হইতে পারে। হ্যাঁ, এবং আরো কিছু ছায়াযুক্ত, যেমন অল্প জায়গাতে হইতে পারে, যেমন অ্যালোভেরা, এটার জন্য একটা রোদ দরকার, রোদ যাবে, একটু শুষ্ক জায়গা দরকার, রোদ দরকার, বাণিজ্যিকভাবে চাষ করে। জি স্যার, চমৎকার ভাবে আপনি আমাদেরকে বলছিলেন। আমাদের সাথে কিন্তু স্যার অনেক অনেক শ্রোতা যুক্ত আছেন। নাই সুই মং মার্মা, তিনি বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এনামুল ইসলাম যুক্ত আছেন পঞ্চগড় থেকে। সত্যেন্দ্রনাথ রায়, তিনি নীলফামারী থেকে আমাদের সাথে যুক্ত আছেন। হাসিবুল ইসলাম যুক্ত আছেন আমাদের সাথে। সাকিব হাসান বিদ্যুৎ আমাদের সাথে যুক্ত আছেন, এবং তিনি একটি প্রশ্ন জানতে চেয়েছেন ফেসবুকে যে এলোভেরা কিভাবে লাগালে সবচেয়ে বেশি ভালো হবে। জান্নাতুল সুমা যুক্ত আছেন আমাদের সাথে। হালিমাতুস সাদিয়া যুক্ত আছেন আমাদের সাথে। এছাড়াও অনেক অনেক শ্রোতা বন্ধু কিন্তু ফেসবুকে আমাদের সাথে যুক্ত আছে, ইউটিউবে আমাদের সাথে যুক্ত আছে, এবং অনেকেই ফোন করছেন আমাদেরকে তার প্রশ্নটির উত্তর জানতে চাচ্ছেন। প্রিয় শ্রোতা, এভাবে যুক্ত থাকুন আমাদের সাথে। এবং আমাদেরকে ফোন করতে চাইলে ফোন নাম্বার 01308036189, 01308036189। স্যার, আমরা আলোচনায় ছিলাম, আমরা জানলাম ময়মনসিংহ অঞ্চলে কোন গাছগুলো জানা যায়, এবং আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের শ্রোতাদেরকে অবগত করলেন যে আমরা যারা সচেতন আছি ঔষধি গাছ সম্পর্কে, এই সচেতনতাই হয়তো কিছু ক্ষেত্রে এর বিলুপ্তির কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমরা যেখানে শুধুমাত্র গাছের পাতাটি দরকার বা যে অংশটি দরকার, শুধু সেই অংশটি গ্রহণ না করে আমরা পুরো গাছটি আমরা তুলে নিয়ে আসছি, ফলে ওই গাছের বংশ বিস্তার হচ্ছে না, এবং এই গাছটি কিন্তু আস্তে আস্তে ওই অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে। তাই আমাদেরকে কিন্তু এই বিষয়টি মাথায় রাখতে হবে। স্যার যেভাবে বললেন যে অংশটি আমাদের দরকার, শুধুমাত্র আমরা সেই অংশটি ব্যবহার করব, কিন্তু আমরা গাছটিকে যেন আমরা তুলে না নিই, বা গাছ তুলে নিলেও সেখান থেকে যেন আমরা অনেকগুলো চারা বা বাণিজ্যিকভাবে যারা করেন, চাষাবাদ করেন, সেই জায়গা থেকে আমরা গাছের সংখ্যা যেন বৃদ্ধি হয় এবং বেশিভাবে যেন ছড়িয়ে দেওয়া যায়, সেই কাজটি বিভিন্ন অঞ্চলে যেন গাছগুলোকে ছড়িয়ে দেওয়া যায়, সেই দিকটা আমাদের মাথায় রাখতে হবে। স্যার, গাছ অনেকেই চাষাবাদ করতে চান, অনেকে আছে যারা বাণিজ্যিকভাবে করতে চান, কিন্তু আমাদের মূল শ্রোতারা যারা আছেন তারা বেশিরভাগ যে প্রশ্নটি করেছেন, অনেকে অ্যালোভেরা নিয়ে জানতে চাচ্ছেন, অনেকে নিম নিয়ে জানতে চাচ্ছেন, বা দেশি যে সহজলভ্য গাছগুলো নিয়ে জানতে চাচ্ছেন, সেগুলো তারা যদি চাষাবাদ করতে চান বাড়ির ছাদে বা বাড়ির আঙিনায়, সেক্ষেত্রে প্রথমে আসি স্যার রোপণের ক্ষেত্রে। গাছ রোপণের ক্ষেত্রে সাধারণত আমরা জানি কিভাবে রোপণ করতে হয়, কিন্তু কোনো ঔষধি গাছের ক্ষেত্রে বিশেষ কোনো পদ্ধতি রয়েছে কিনা? ধন্যবাদ। আসলে এই আর দু একটা গাছের নাম আমার আগে বলা হয় না, সেটা হচ্ছে একটা বাড়ির আঙিনায় যে গাছটা থাকা উচিত, একটা তার মধ্যে একটা তুলসী, এবং আমরা জানি তুলসী চা বা তুলসী পাতার রস, এবং সেটাকে যে কাশি নিরাময় এবং সর্দি নিরাময় এর সময় অনেক ব্যবহৃত হয়। এবং তুলসীর মধ্যে আবার বেশ কয়েকটা জাত আছে, যদি যেমন কালো তুলসী, সাদা তুলসী বা মিষ্টি তুলসী যাকে বলে। এটা তুলসী খুবই উপকারী একটা গাছ। তুলসী এটা প্রতি বাড়িতে, এটার জন্য খুব আলাদা, মানে জাস্ট একটু যেখানে পানি জমে থাকবে না, এবং যে একটু শুষ্ক মাটি, কে বলে দোআঁশ মাটি যেটা গাছ লাগায়, এমনকি যদি কারো জায়গা না থাকে, একটা টবের মধ্যে হইতে পারে বা বস্তার মধ্যে হইতে পারে, লাগানো হবে। আমরা জানি ইদানিং
আদা চাষ, বস্তাতে আদা চাষ ব্যাপক পপুলার হচ্ছে, ব্যাপক পপুলার হচ্ছে। এবং আদা আমরা জানি আদার ক্ষেত্রেও আদা চা, আদার রস, কারো এই যে ঠান্ডা, এই যে এখন শীতকালে একটা সময়টা ঠান্ডার মধ্যে আদা চা খুবই একটা জিনিস আমরা বলি, আদা রস খাইতে পারে। এবং আদার, এবং এটা অনেক সময় দেখা যায় আদাকে কুচি কুচি করে একটু শুকাইয়া রাখে, আমরা অনেক সময় দেখি গাড়িতে একটু সল্ট বিক্রিও করে, সেটা একটু চিবাইতে পারে আদা। আদার চাষটার জন্য একটু ছায়াযুক্ত জায়গা দরকার, যেখানে ছায়াযুক্ত জায়গা হবে, এবং সেখানে আবার যদি মাটিটা যদি একটু দোআঁশ মাটি হয় আর পানি জমে না থাকে, আর অনেক বস্তার মধ্যে চাষ হইতে পারে। হলুদের ক্ষেত্রেও একই অবস্থা, আদা হলুদ একই জাতীয়। আর রসুনটা তো আমরা একটা সিজনাল ক্ষেত্রে ব্যবহার করি। আর এলোভেরা যেটা বলতেছো, এলোভেরার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যেন পানি জমে না থাকে, এবং একটু মানে পর্যাপ্ত রোদ যেন পায়, তার জন্য পর্যাপ্ত রোদ, এবং একটু উঁচু জায়গা হয়, যেখানে অনেক সময় আমরা একটু বেড তৈরি করে নেয়, লাইন ধরে, আমরা নাটুরে দেখলাম ওষুধি গ্রামে, গ্রাম ফি গ্রাম শুধু এলোভেরা চাষ করছে সেখানে, এবং সেটার মধ্যে বিভিন্ন জাত আছে। এবং এলোভেরার অনেকে ব্যবহার সম্পর্কে বলে, এটা আমরা জানি যে বাজারে দেখা যায়, যারা নাকি রমজান মাস আসলে বন্ধ সময় দেখা যায়, এটাকে তারা এই জেলটাকে বের করে তারা শরবত হিসাবে ব্যাপক ব্যবহার করে, যারা নাকি তাদের ইয়াতে পেটের অনেক ইয়াতে সমস্যা, অসুখে এটা ব্যবহৃত হয়। আবার এটা কি বলে প্রশাসনিক কাজে ব্যবহার করে তার জেলটা, খুবই তার একটা গুরুত্বপূর্ণ কাজ এলোভেরা, প্রসাধনিক কাজে বা রূপচর্চায় ব্যবহার করে। কাঁচা হলুদের ক্ষেত্রে আমরা জানি কাঁচা হলুদ রূপচর্চায় ব্যবহার করে। এগুলো আমরা বাড়ির আশপাশে রাখতে পারি, অল্প জায়গাতে রাখতে পারি, এবং এটা যদি বাণিজ্যিকভাবে চাষ করে, এটা এখন খুবই লাভজনক। হলুদ চাষ বা আদা চাষ বা এলোভেরা চাষটা লাভজনক। আমরা জানি যে সারা বাংলাদেশে যেখানে এলোভেরা চাষ হচ্ছে না কেন, অনেকে হয়তো আমার জানা নাই, আমাদের ময়মনসিংহের জন্য একটা ইম্পর্টেন্ট যেটা মানে নিউজ হইলো, সমস্ত এলোভেরা কিন্তু প্রসেস হয় কিন্তু ইয়াতে, ভালুকাতে, একবার ভালুকাত থেকে বিদেশে এক্সপোর্ট হয় সরাসরি। আমি সেই নাটকটা দেখলাম, তারা সব যে একদম ক্যারেটে ভর্তি করে সোজা ট্রাক চলে আসে ভালুকায়, ভালুকা সেটা প্রসেসে সোজা বিদেশ চলে যায়। এটা আমাদের জন্য ময়মনসিংহের একটা বিশাল ব্যাপার যে পুরা দেশেরই এই এলোভেরা গুলা প্রসেসিং হচ্ছে আমাদের ময়মনসিংহে ভালুকায়, সেখান থেকে সোজা বিদেশ যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে, এবং ওষুধি শিল্পে ব্যবহৃত হচ্ছে। খুব চমৎকার ভাবে বলছিলেন স্যার, এবং অনেকেই যুক্ত আছেন, তারা আমাদের প্রশ্নগুলো করছেন। আপনারা এভাবেই যুক্ত থাকুন, এবং কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করতে পারেন বা আমাদেরকে ফোন করেও জানাতে পারেন। স্যার, আপনি রোপণের ক্ষেত্রে বলছিলেন এরপরেও তো গাছ আসলে যেন বড় হতে পারে, এবং যেহেতু এগুলো ঔষধি গাছ, এগুলোর বেঁচে থাকা বা এগুলো যেন বিলুপ্ত হয়ে না যায় সেই বিষয়টি গুরুত্বপূর্ণ। তো গাছের পরিচর্যার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার, বা কোনো বিশেষ যত্নের প্রয়োজন আছে কিনা স্যার? বিশেষ যত্ন বলতে একটা যে কিছু গাছে তার মানে আমি জানি যে যদিও অনেক গাছে আমাদের ওয়াইল্ড হইলেও অনেক সময় দেখা যায় পানির অভাবে কিছু গাছের তার গ্রোথ কমে যায়, বা অনেক সময় গাছ মারাও যায়, এরকম হয়। এই জন্য যখন তার সেচ প্রয়োজন হয় বা কিছু পানি অর্থাৎ ওয়াটার রিকোয়ারমেন্ট যত হয়, যে পানি দেওয়া লাগবে। আর যদি গাছের আমি বাণিজ্যিক চাষ করতে চাই, সেক্ষেত্রে তার জন্য যে আমাদের রিকমেন্ডেড যে ডোজ বা সুপারিশপ্রাপ্ত যে মানে ফার্টিলাইজার সার আছে, সেই সারগুলাকে আমরা ব্যবহার করবো গাছের জন্য। ব্যবহার করলে সেটা ফলনটা ভালো পাবো। তা না হলে ফলন হবে যেটা, আর মানে নিজেদের ব্যবহারের জন্য হয়তো এটার বেশি পরিচর্যা না করলেও চলবে, কিন্তু যদি আমি বাণিজ্যিকভাবে চাষ করতে চাই, লাভজনক করতে হলে আমাকে সে পরিচর্যা, তার সার দেওয়া, তার পানি দেওয়া, তার এবং আগাছা নিয়ন্ত্রণে রাখা বা আগাছা হইতে না দেওয়া, এগুলো আমাদের করতে হবে। অন্যান্য কৃষি জিনিস ইয়ার মতো ফসলের মতো করা লাগবে। জি স্যার, খুব চমৎকার ভাবে আপনি বলছিলেন। স্যার, অনেক শ্রোতা আমাদের কাছে যে বিষয়টি জানতে চাচ্ছেন যে তারা আসলে এই গুণাবলীগুলো জেনে, বা এই গাছগুলো থাকলেও তারা হয়তো জিনিসগুলো জানতেন না, এখন তারা জেনে খুবই আনন্দিত এবং তারা উৎসুক। তারা আসলে তাদের বাসার ছাদে বা তাদের আঙিনায় তারা এটি চাষাবাদ করতে চান, এই গাছগুলো তারা লাগাতে চান, কিন্তু তারা হয়তো ওইভাবে গাছ না চেনার কারণে সঠিকভাবে এই গাছগুলো স্যার তারা পাচ্ছে না। তো তারা যদি চায় কোথাও থেকে চারা কিনবে, সুস্থ এবং ভালো চারা, এটা কিভাবে তারা সংগ্রহ করতে পারে সেই বিষয়টি নিয়েও তারা জানতে চাচ্ছে স্যার। এখন এটা নিয়ে আমরা যেটা দেখি যে হ্যাঁ, অ্যালোভেরার কিছু জাত আছে, বিভিন্ন ভালো অনেকগুলো জাত আছে। শুধু আমি যদি এক কথায় বলে দিলাম অ্যালোভেরা, তার মধ্যে অনেক পাতা আছে, অনেক চওড়া পাতা, তার জেলের পরিমাণ বেশি, আবার অনেকগুলো আছে পাতা খুব নেরো হয়, অনেক জাত আছে। সেটা আশপাশ কিছু নার্সারি আছে, অনেক নার্সারি থেকে চারা আনা যেতে পারে। এবং অ্যালোভেরা হচ্ছে কি, একবার যদি কেউ একটা গাছ লাগায়, পরবর্তী সময় তার এখান থেকে চারা হবে, সে এটাকে প্রপাগেশন করা সম্ভব, ইজিলি চারা হবে এই অ্যালোভেরার ক্ষেত্রে। আর
পুদিনার বীজ, পুদিনা যার আগে বলি নাই, পুদিনা এটা খুব মানে ঔষধি গাছ, এবং হচ্ছে যে ইয়াতে কে বলে যে তুলসীও খুব মানে এতে পাওয়া যায়, বীজ থেকে চারা হয়, গাছের নিচে চারা হয়ে থাকে, সেটা আমরা সুস্থ সবল চারা দেখে আমরা লাগাইতে পারি। আর আদা হলুদের কিছু জাত আছে, যেমন আমরা জানি যে ইয়া থেকে যে মশলা গবেষণা কেন্দ্র, সেখান থেকে আমরা যে কিছু অনেক মশলা যেগুলো নাকি আমাদের প্রয়োজনীয়, যেমন আরেকটা গাছের কথা আমি বলি নাই আগে, কালো জিরা কথা বলা আছে, এবং আমাদের ধর্মীয় বই বলা আছে কালো জিরা মানে মৃত্যু ব্যতীত মানে অন্য সমস্ত রোগের জন্য হয়, সকল রোগের জন্য একটা মহা ঔষধ কালো জিরা। এবং সেই কালো জিরাকে আমরা ইয়ে করতে পারি, মানে ফ্রেশ কালো জিরা আমরা খেতে পারি, আবার সেটাকে অনেক সময় আবার তারা প্রসেস করেও খায়। কিন্তু আবার আর কালো জিরার তেল হয়, কালো জিরাতে মধু হয়। তবে আমাদের সতর্ক থাকতে হবে সেটা, যে অনেক সময় যখন ভেজাল কালো জিরার তেল যেটা, সেটা ভেজালটা আবার মানুষের ভেজালটা না পায়, কালো জিরার তেল সেখান থেকে, এবং এটাও মানুষ চাষ করতে পারে। মেথিও একই অবস্থা। মশলা গবেষণা কেন্দ্র থেকে যদি আমরা বীজ সংগ্রহ করি, অতএব করি, সেটা আমাদের ইয়ের জন্য মানে কৃষকের চাষের জন্য খুব উপকার হবে। এবং স্যার খুব দারুণভাবে বললেন, আপনাদের কিন্তু সেই উপায় বলে দিলেন। আপনারা মশলা গবেষণা কেন্দ্র অথবা নিকটস্থ যে কোনো নার্সারি থেকে ভালো মানের যে চারা সেটি আপনারা সংগ্রহ করতে পারেন। স্যার, আমাদের সময় প্রায় শেষের দিকে। অনেক প্রশ্ন আমাদের শ্রোতাদের রয়েছে যেগুলো হয়তো আমরা করতে পারছি না। তার মধ্যেও কিছু করতে হয় যে একজন শ্রোতা আমাদেরকে ফোনে জানতে চেয়েছেন যে এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, বা আমাদের অনেকেই কিন্তু আমরা সঠিকভাবে জানি না যে কোন মাত্রায় ব্যবহার করতে হবে। তো এগুলো গুণাবলী আছে, কিন্তু সেগুলো কতটুকু কি মাত্রায় ব্যবহার করতে পারে, বা কোনোটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এই বিষয়টি নিয়ে যদি স্যার বলেন। এটা একটা বড় প্রশ্ন, কারণ আজকে মানুষ আসলে এই এলোপ্যাথিক ওষুধ থেকে মানুষ এই যে ঔষধি গাছ বা হার্বাল ইয়াতে উদ্ভিদ দিকে মানুষ যায়, এই কারণে তাদের একটা কমন একটা ধারণা হলো যে ঔষধি গাছ বা হার্বাল ঔষধি গাছ মানে হলো নিরাপদ। কিন্তু না, সবসময় নিরাপদ না। কারণ হচ্ছে কিছু গাছ আছে সবসময় নিরাপদ, যেটা বেশি খাইলে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। অনেক গাছ আছে যেগুলো নাকি তার মাত্রা জানতে হবে, কোন মাত্রায় ব্যবহার করব, কখন ব্যবহার করব। তার মধ্যে একটা হলো মাত্রা জানা দরকার, আর একটা হলো এর জন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার, যারা নাকি এই গাছ সম্পর্কে জানে। তা না হলে তার ভালো পরিবর্তে তার ক্ষতি হবে। আর হচ্ছে যে একটা কথা বলা হয় যে, আমার গুরুত্বপূর্ণ একটা কথা বলি আমি, একজনে এলোপ্যাথিক ওষুধ ব্যবহার করতেছে লম্বা সময় যাবত, হঠাৎ করিয়া কোন হার্বাল চিকিৎসকের পরামর্শে সরাসরি সেই এলোপ্যাথিক ওষুধটা বন্ধ করে দেয়া হার্বাল সেই ওষুধ সেবন শুরু করলো, এক্ষেত্রে তার ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বিদেশে যেটা করে সেটা করে যে আগে এলোপ্যাথিক চিকিৎসককে বলে, আমি কিন্তু হার্বাল চিকিৎসা ওষুধ ব্যবহার করতে যাচ্ছি, তুমি কি বলো। এই একটা। আর একটা জিনিস খেয়াল রাখা দরকার যে এই যারা নাকি গর্ভবতী মহিলা যারা, এবং তাদের ওষুধি গাছ ব্যবহারের ক্ষেত্রে সিরিয়াস তাদের মানে থাকতে হবে, মানে সচেতন থাকতে হবে, তাহলে তার মানে ইয়ার জন্য মানে এই বাচ্চার জন্য, আগত বাচ্চার জন্য ক্ষতি হতে পারে। এরকম একটা পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত গাছের নাম বলি ধুতরা। হ্যাঁ, ধুতরা এটা এই ঔষধি গুণাগুণ সম্পন্ন একটা গাছ, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অনেকে জানি যদি ফল ভক্ষণ করে অনেক সময় মানে তার মধ্যে কে বলে তার এই পাগলামি ভাব আসে, তার ভমিটিং টেন্ডেন্সি, বমি হয়, পার্শ্ব প্রতিক্রিয়া রয়ে গেছে। এই ঔষধি গাছের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অনেক গাছের মাত্রাকে তা জানতে হবে। জি স্যার, খুব চমৎকার ভাবে আপনি বলছিলেন। এবং আমরা কিন্তু জানলাম যে ঔষধি গাছের গুণাবলী রয়েছে, কিন্তু তার মানে সব গাছই নিরাপদ নয়। নিরাপদ মাত্রায় সেই গাছটি নিরাপদ, তাই আমাদের মাত্রা জানতে হবে, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং শিশু বা গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই গাছের ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। স্যার, আমরা আমাদের আয়োজনের একদমই শেষ পর্যায়ে, একদম সবশেষে আমাদের কৃষক ভাইদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থাকে। আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমাদের ঔষধি গাছ, যে গাছগুলি আমরা সচরাচর বাড়ির পাশে থাকে, সেগুলোকে আমরা ব্যবহার করব, এবং এগুলোকে যাতে আমাদের বিলুপ্ত না হয়ে যায় সেটা খেয়াল রাখবো। এবং আমরা যেমন যেগুলো ঝাড় জঙ্গলে পাওয়া যায়, যেমন তোকমা রাস্তা পাশে হয়ে থাকে, সর্বদা হিসেবে ব্যবহার করি আমরা। এবং ইয়েতে কালো মেঘ বললাম এবং বাসক বললাম, এই গাছগুলো যেন বিলুপ্ত থেকে বিলুপ্ত না হয়ে যায় সেই দিকটা আমরা খেয়াল রাখবো। আর ব্যবহারের ক্ষেত্রে
সবচেয়ে যেটা হলো যে প্রতারক যারা নাকি এই যে কবিরাজ যারা, তাদের থেকে আমরা সতর্ক থাকবো। কারণ তারা অনেক সময় যারা করে কি মানুষকে ভুল জিনিস বলে দেয়। যেমন গুলঞ্চলতা একটা গাছ আছে, এটা কিন্তু খুব তিতা স্বভাবের হয় এবং এটা ইয়ার জন্য খুবই ঔষধি গুণ সম্পন্ন। কিন্তু দেখা যায় তাদের আর্টিফিশিয়াল কিছু রং মিশায়া সেটাকে লাল বলে, এটা লাল গুলঞ্চলতা বলে, যেমন দেখা যায় তার জন্য হয়তো অনেক সময় ক্যান্সারের দিকে পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য তার ব্যবহারের আগে তারা খুব সচেতন ভাবে ইয়ে করবে, মাত্রা জেনে ব্যবহার করবে, এবং যেগুলো চাষ করে বাড়ানো সম্ভব সেগুলো তারা চাষাবাদ অব্যাহত রাখবে, এবং যাতে করে আমাদের এই প্রাকৃতিক গাছগুলোকে ব্যবহার করে আমরা উপকৃত হইতে পারি, সেটা তা খেয়াল রাখবে। আর যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চায়, বাণিজ্যিকভাবে চাষের জন্য যে বললাম যে অ্যালোভেরা একটা খুব ভালো ইয়া, আর হলো যে এই সজিনা বা পেঁপে বা শিমুলের মূল, এবং অনেকটা আটা গাছ আছে জঙ্গলে পাওয়া যায়, শঙ্কমূল, সেটা তারা কালেক্ট করতে পারে, এটা খুবই উপকারী হবে। আর ওই চটকদার বা প্রতারক কবিরাজদের কথা যেন তারা যেন সবসময় ইয়ে না হয়, এই মাত্রা না যে ব্যবহার না করে। জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব চমৎকার ভাবে বলছিলেন আপনি, এবং এই বিষয় সম্পর্কিত প্রশ্নগুলো সম্পর্কে আপনারা জানলেন, এবং এই ধারণাটি আমাদের আসলে পরিষ্কার হলো। আমরা ঔষধি গাছ ব্যবহার করব, মাত্রা জেনে ব্যবহার করব, এবং অসাধু বিজ্ঞাপন থেকে আমরা দূরে থাকব। সঠিক মাত্রায় ঔষধি গাছের যে গুণাগুণ, সেটি থেকে আমরা উপকৃত হব। তাহলেই এগিয়ে যাবে আমাদের দেশ এবং এগিয়ে যাব আমরা। এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকে কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষির কথায় আমরা আলোচনা করলাম ঔষধি গাছের গুণাগুণ এবং ব্যবহার নিয়ে। বিশেষজ্ঞ আলোচক হিসেবে আমাদের সাথে ছিলেন ডক্টর মোহাম্মদ আশরাফুজ্জামান, অধ্যাপক, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ। দেখা হবে কৃষির কথার আগামী পর্বে, আগামী সপ্তাহে ঠিক এই সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মা মাটি মানুষের সাথে থাকুন, দেশের কৃষিকে ভালো রাখুন, দেশের কৃষিকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। শ্রোতা বন্ধু, এতক্ষণ উপভোগ করলেন কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান কৃষির কথা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ, বিশেষজ্ঞ আলোচক